সুপ্রিয় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তোমরা পরিবার সহ সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নন্দিতা সরকার, প্রভাষক পদার্থবিজ্ঞান, আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। এটি আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। দুর্ভাগ্যবশত আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বিদায় এই ক্লাসটি তোমাদেরকে অনলাইন সিস্টেমের মাধ্যমেই নিতে হচ্ছে। তবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই করোনা পরিস্থিতি কাটিয়ে আবার আগের মতোই শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ নবম দশম শ্রেণীতে তোমরা যে পদার্থবিজ্ঞান বিষয়টি অধ্যয়ন করেছো, সেখানে আমি যতটুকু অবগত আছি তোমাদের 14টি অধ্যায় ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ দ্বাদশ শ্রেণী মিলিয়ে অর্থাৎ একাদশ শ্রেণীতে 10টি অধ্যায়, দ্বাদশ শ্রেণীতে 11টি অধ্যায়, মোট 21টি অধ্যায় তোমাদেরকে অধ্যয়ন করতে হবে। সাথে এও বলবো, মাধ্যমিকে যদি পদার্থবিজ্ঞানের সিলেবাসটি ছিল পুকুর, উচ্চ মাধ্যমিকে সেই সিলেবাসটি হবে সমুদ্রের মতো বিশাল। তো বুঝতেই তো পারছো তোমাদেরকে প্রথম দিনের ক্লাসটি থেকেই কতটুকু সিরিয়াস থাকতে হবে। আমি আশা করব আমি যতটুকু লেকচার দিব, আমার দেওয়া লেকচারটি সাথে সাথে রেডি করে ফেলবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করে ফেলবে, তাহলে আর কোনো রকম সমস্যাই থাকবে না। এখন বলি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে পদার্থবিজ্ঞান বিষয়ে এনসিটিবি কর্তৃক অনুমোদিত বিভিন্ন রাইটারের বই আছে। আমি বিভিন্ন রাইটার সমন্বিত 2-3টি বইয়ের নাম বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো, যেহেতু এটি একটি বিজ্ঞানের ক্লাস, তাহলে আমি রাইটারদের নাম বলছি, তোমরা লিখে নাও। 1, ডক্টর শাহজাহান তপন, মোহাম্মদ আজিজ হাসান, ডক্টর রানা চৌধুরী। এই 3জন রাইটার সমন্বিত একটি বই। 2, ডক্টর তোফাজ্জল হোসেন, ডক্টর মহিউদ্দিন মোল্লা, নীলুফার আক্তার, ডক্টর মোহাম্মদ হুমায়ুন খান, ডক্টর আতিকুর রহমান। এই কয়েকজন রাইটার সমন্বিত একটি বই। ডক্টর আমির হোসেন খান, প্রফেসর মোহাম্মদ ইসাক, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এই 3জন রাইটার সমন্বিত একটি বই। তা আমি যেই বিভিন্ন রাইটার সমন্বিত 3টি বইয়ের নাম বললাম, তোমরা এখান থেকে যে কোনো একটি বই নির্ধারণ করে এখান থেকেই আরেকটি বই পাশাপাশি দেখবে, তাহলেই হবে। আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত জগৎ ও পরিমাপ, এই অধ্যায় থেকে কিছু অংশ পড়াবো। তো বলে নেই, এই অধ্যায়ে আমরা যা যা শিখব: ভৌত জগতের প্রকৃতি, পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান, অন্যান্য বিজ্ঞানের সাথে এর সম্পর্ক, পরিমাপ, পরিমাপের ত্রুটি, স্থান কাল ভর এর আধুনিক ধারণা ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা জানতে পারব। এবং আমি এখান থেকেই ভৌত জগতের প্রকৃতি, পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান, অন্যান্য বিজ্ঞানের সাথে এর সম্পর্ক, এই অংশটুকু আজ আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, কিছু কথা খুব বলতে ইচ্ছা করছে, যদিও জানি এই কথাগুলির সাথে তোমরা খুব পরিচিত, তারপরও একটু বলে নিই। যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, একটু মজা করেই ক্লাসটা করি, তোমাদের যাতে একঘেয়েমি না লাগে। বিজ্ঞান আমাদের নিত্য সঙ্গী। দৈনন্দিন জীবনে প্রতিটি কাজে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। ভোরে ঘুম থেকে উঠে দাঁত মাজা থেকে শুরু করে রাতে টেলিভিশন দেখা অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কাজেই বিজ্ঞানের অবদান রয়েছে। বিজ্ঞান অনেক জটিল কাজকে সহজ করে দিয়েছে। এরোপ্লেনের কল্যাণে আমরা খুব দ্রুতই ভ্রমণ করতে পারছি। কৃত্রিম উপগ্রহ চালিত যোগাযোগ ব্যবস্থা দূরকে নিকটে করে দিচ্ছে। ঘরে বসেই আমরা দূর দূরান্তের খবরাখবর পেয়ে যাচ্ছি। নিউক্লিয় শক্তি ব্যবহার করে উন্নত দেশগুলি উৎপাদন করছে প্রচুর তড়িৎ শক্তি। সৌরকোষের সাহায্যে সূর্য কিরণকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে চালানো হচ্ছে রেডিও, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি। বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার হচ্ছে কম্পিউটার।
এর অবদান, কম্পিউটারের অবদান তো অনস্বীকার্য। যেমন শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, দৈনন্দিন জীবনে খুব জটিল জটিল হিসাব নিকাশ সমস্যা সমাধানের ক্ষেত্রে কম্পিউটারের অবদানের কথা বলে শেষ করা যাবে না। বিজ্ঞান যে কোনো একটা তথ্যকে এক্সপেরিমেন্টালি প্রমাণ করেই তথ্যটা প্রকাশ বা ফলাফল প্রদান করে থাকে। এখন বিজ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? আসলে বিজ্ঞান হলো পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল ও সুসংগত জ্ঞান এবং এই জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও পদ্ধতি। তার অর্থাৎ এই জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাকে বলে বিজ্ঞান। বিজ্ঞানে জ্ঞান, পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি সমানভাবে গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা, আমি শুধু বিজ্ঞানীরা বলবো না, সাধারণ মানুষও যে কোনো একটা তথ্য পেয়ে যদি সেটাকে সঠিক কিনা যাচাই করার জন্য কতগুলি ধাপ অনুসরণ করে একটা সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে সেই সিদ্ধান্তটা ফলপ্রসূ হয় বলেই আমি মনে করি। তো বিজ্ঞানীরা যখন একটা তথ্য তারা পেতেন, তখন তারা এই তথ্যটাকে কতগুলি ধাপে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কতগুলি ধাপ পার করে তারপরে তারা একটা ফলাফল প্রকাশ করতেন এবং সেটি তখন সঠিক বলে মেনে নেওয়া হতো। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি হলো: 1. সমস্যার নির্দিষ্টকরণ, 2. সমস্যাটি সম্পর্কে তথ্য সংগ্রহ বিশ্লেষণ, অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষার পরিকল্পনা পর্যবেক্ষণ, পরীক্ষণ ও অনুমিত সিদ্ধান্ত যাচাই, পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, বর্জন ও সংশোধন, তারপরে ফলাফল প্রকাশ। তাহলে শিক্ষার্থীরা বৈজ্ঞানিক পদ্ধতি, তারা যে একটা তথ্যকে বিশ্লেষণ করে তারপরে ফলাফলে আসতো, তাদের কয়েকটি ধাপ ছিল। ধাপগুলি কী? প্রথমে তারা সমস্যাটা চিহ্নিত করত, তারপরে সেই সমস্যাটা সম্পর্কে তথ্য 2 নম্বরে তথ্য সংগ্রহ করত এবং বিশ্লেষণ করত এবং একটা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করত। তারপর তারা এটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করত 4 নম্বরে। 5 নম্বরে পরীক্ষা নিরীক্ষার পর পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, না হলে বর্জন করত, না হলে সেটা আবার প্রয়োজন মতো সংশোধন করে নিত। তারপর তারা ফলাফল প্রদান করত। তার মানে বৈজ্ঞানিক পদ্ধতির 6টি ধাপ আমি বললাম। এখন ভৌত জগৎ ও পরিমাপ যে অধ্যায়টা, ভৌত জগৎ সম্পর্কে একটু বলে নিই। ভৌত জগৎ, আমাদের চারপাশে প্রকৃতি খুবই বৈচিত্র্যময়। এতে আছে বিভিন্ন রকমের বস্তু, ঘটছে প্রতিদিন নানা রকম ঘটনা। মাটি, পানি, বায়ু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পদার্থের অতি ক্ষুদ্র অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি ভৌত জগতের অংশ। বিজ্ঞানকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। একটা হলো ভৌত বিজ্ঞান, আরেকটি হলো জীববিজ্ঞান। তো যাদের জীবন নেই তাদের সম্পর্কিত বিজ্ঞান হলো জড়বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান। তার মানে শিক্ষার্থীবৃন্দ, আমরা পদার্থবিজ্ঞানে জড়বস্তু নিয়ে কাজ করি। ভৌত বিজ্ঞানের অনেক শাখার মধ্যে পদার্থবিজ্ঞান একটি শাখা। তাহলে অধ্যায়ের শুরু ভৌত জগৎ সম্পর্কে একটু বলে নিলাম। আমাদের চারপাশে যা কিছু আছে সবই ভৌত জগতেরই অংশ। এখন আসি পরিমাপ বিষয়টা কি। পরিমাপ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে মাপঝোঁকের ব্যাপারটি জড়িত। এই মাপঝোঁকের বিষয়টাকেই বলা হয় পরিমাপ। পদার্থবিজ্ঞানে প্রায় সকল পরীক্ষণেই বিভিন্ন রাশি পরিমাপ করতে হয়। তোমরা যেমন 2-1টা রাশির নাম আমি বলি: দৈর্ঘ্য, ভর, সময়, বল ইত্যাদি বিভিন্ন রাশির আমরা পরিমাপ করে থাকি। এই মাপঝোঁকের বিষয়টাকেই বলা হয় পরিমাপ। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিজ্ঞান কি একটু আলোচনা করে নিলাম, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলি কি কি এটা বলে নিলাম। এগুলি কিন্তু আমার ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়েরই শুরুর কথাবার্তা। ভৌত জগৎ কি জেনে নিলাম, ভৌত বিজ্ঞান কি
জেনে নিলাম। এবার পদার্থবিজ্ঞান সম্পর্কে একটু আলোচনা করে নিই। পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স শব্দটি গ্রিক শব্দ ফুসিস, কথার অর্থ হলো প্রকৃতি, থেকে ফিজিক্স কথাটি এসেছে। এখন এই পদার্থবিজ্ঞান তার মানে আমরা কি বুঝলাম? ফিজিক্সের উৎস কি? ফুসিস, গ্রিক শব্দ ফুসিস থেকে ফিজিক্স এসেছে। আমরা জানলাম ফিজিক্স শব্দটি গ্রিক শব্দ ফুসিস থেকে এসেছে এবং ফুসিস কথার অর্থ ছিল প্রকৃতি। পদার্থবিজ্ঞান প্রকৃতি ও প্রকৃতির নানা ঘটনা বা প্রতিভাসকে নিয়ে আলোচনা করে। অন্য কথায় পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় পদার্থ, শক্তি এবং এদের পরস্পরের রূপান্তর। এখন পদার্থবিজ্ঞানকে আমরা সংজ্ঞায়িত করি, তোমরা একটু খাতায় লিখে নাও। পদার্থবিজ্ঞান বলতে আমরা কি বুঝি? যে বিজ্ঞানে পদার্থ ও শক্তি এবং পদার্থকে শক্তিতে রূপান্তর ও শক্তিকে পদার্থে রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলা হয়। তার মানে শিক্ষার্থীবৃন্দ, সহজ কথা কি? যে বিজ্ঞানে পদার্থ ও শক্তি এবং পদার্থকে শক্তিতে রূপান্তর করা হয় এবং শক্তিকে পদার্থে রূপান্তর করা হয় এবং শক্তি ও পদার্থ এদের সমতুল্যতা নিয়ে আলোচনা করা হয় তাকেই বলে পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীবৃন্দ, পঠন পাঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে কতগুলি শাখায় ভাগ করে নিই। যেমন বলবিজ্ঞান 1, 2 তাপ ও তাপগতি বিজ্ঞান, 3 শব্দবিজ্ঞান, 4 আলোক বিজ্ঞান, 5 তাড়িত চৌম্বক বিজ্ঞান, 6 কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, 7 পারমাণবিক পদার্থবিজ্ঞান, 8 নিউক্লিয় পদার্থবিজ্ঞান, 9 কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, 10 ইলেকট্রনিক্স। এই কয়েকটি শাখায় আমরা পদার্থবিজ্ঞানকে ভাগ করে নিই। পদার্থবিজ্ঞান পাঠের পূর্বে কিছু বিষয় সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এগুলি ভৌত জগৎ সম্পর্কে আমাদেরকে জানতে ও বুঝতে সহায়তা করে। এদেরকে বিভিন্ন নামে ও ভাগে আলোচনা করা হলেও এরা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। বিষয়গুলি কি আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু লিখে নাও। 1 ধারণা, 2 অনুকল্প, 3 তত্ত্ব, 4 সূত্র, 5 স্বীকার্য, 6 নীতি। এখন অল্প কথায় এগুলোকে আমি একটু সংজ্ঞায়িত করে দিচ্ছি। ধারণাটা কি? বিষয়টা কি? ধারণা হলো কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতাই হলো ওই বিষয় সম্পর্কে ধারণা। যেমন বল বলতে আমরা বুঝি বল হলো তাহা যাহা নাকি স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির দিক পরিবর্তন করে। এখন যে কোনো ধরনের বলের বেলায় বল সম্পর্কে আমাদের ধারণা এটাই। অনুকল্প, কোনো কিছু সম্পর্কে অনুসিদ্ধান্তের যে অনুমিত সিদ্ধান্ত দেওয়া হয় সেটাই হচ্ছে অনুকল্প। অনুকল্প পর্যবেক্ষিত ঘটনাকে প্রাথমিক ব্যাখ্যা প্রদান করে। তত্ত্ব, কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক ধারণা, ভাবনা বা চিন্তাধারা তাকেই তত্ত্ব বলে। পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকেই তত্ত্ব বলে। সূত্র, সূত্র বিষয়টা কি? সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্ত বা অবস্থা সবসময় কি ঘটবে তার বর্ণনাই হলো সূত্র। যখন যুক্তি ও পর্যবেক্ষণে কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং এর মূল কথাগুলো এক বা একাধিক বাক্যের মাধ্যমে বা সমীকরণ আকারে প্রকাশ করা হয় তখন তাকে সূত্র বলে। যেমন শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিউটনের গতি বিষয়ক যে 3টি সূত্র রয়েছে তার মধ্যে নিউটনের যে দ্বিতীয় সূত্রটি ছিল সেখানে আমরা বলের পরিমাণ বের করেছিলাম F=ma। এটা কি একটা সমীকরণ। তো এটা যেমন F=ma, এটাকে একটা সমীকরণ আমরা বলতে পারি। এটা নিউটনের দ্বিতীয় সূত্রটা সমীকরণ আকারে প্রকাশ করা হয়েছে। স্বীকার্য, স্বীকার্য বলতে আমরা বুঝি যে সার্বিক বিবৃতি দিয়ে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয় তাকে স্বীকার্য বলে। সাধারণভাবে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব একটি সার্বিক বিবৃতি দিয়ে শুরু হয়। স্বীকার্য তত্ত্বটি
ভিত্তি প্রদান করে। এবার আসি নীতি। নীতি বলতে আমরা বুঝি যেসব সাধারণ সূত্র বিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের ভিত্তি, তাদেরকেই বলা হয় নীতি। যে সকল প্রাকৃতিক সত্য সুস্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং যার সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা ও প্রমাণ করা যায়, তাকেই নীতি বলা হয়। যেমন তোমরা মাধ্যমিক পর্যায়ে তরঙ্গের উপরিপাতন নীতি পেয়েছিলে, এটা একটা নীতি। এবং সামনে আমি তোমাদেরকে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি পড়াবো। এই নীতিগুলি প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা ও প্রমাণ করে। পদার্থবিজ্ঞান অনেক বিষয়ের সাথে সম্পর্কিত। যেমন পদার্থবিজ্ঞানের ভাষাই কিন্তু গণিত। হ্যাঁ, এখন আমি অল্প কথায় একটু বলে শেষ করে দিই। যেমন পদার্থবিজ্ঞান ও গণিত দুইটা বিষয়ই একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তেমনি পদার্থবিজ্ঞান ও রসায়নও কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। পদার্থবিজ্ঞানের দ্বারা জীববিজ্ঞান বিভিন্নভাবে উপকৃত হয়েছে। জীববিজ্ঞানের বিভিন্ন কাজে অপটিক্যাল মাইক্রোস্কোপ ব্যবহৃত হয়। এছাড়াও জীববিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্র, নীতি ইত্যাদি ব্যবহার করেই আবিষ্কৃত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে তো পদার্থবিজ্ঞানের অবদানের কথা বলে শেষ করাই যাবে না। বিভিন্ন যন্ত্রপাতি যেমন এক্স রে মেশিন, মাইক্রোস্কোপ, তারপরে সিজি মেশিন, এমআরআই, সিটি স্ক্যান, তারপরে আলট্রাসোনোগ্রাম, ইটিটি ইত্যাদি বিভিন্ন যন্ত্রপাতি চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞানেরই সূত্র ব্যবহার করে আবিষ্কার করা হয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায় থেকে ভৌত জগৎ নিয়েই আসলে আজকে আলোচনাটা করলাম। হ্যাঁ, এবং পদার্থবিজ্ঞান, যদিও আমি বিজ্ঞান কি এ থেকেই শুরু করেছিলাম, তারপর বিজ্ঞান কি, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো, তারপরে ভৌত জগৎ, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান গ্রিক শব্দ ফুসিস থেকে এসেছে, তারপরে পদার্থবিজ্ঞানের সংজ্ঞা, তারপর পদার্থবিজ্ঞান পঠন পাঠনের আগে যে কতগুলি বিষয় আমাদের জানা দরকার সেই বিষয়গুলি, তারপরে এবং পদার্থবিজ্ঞান যে অন্যান্য বিজ্ঞানের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো একটু শেষে বলে দিলাম। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, বাসায় আমার লেকচারটুকু দেখবে। আগামী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে আসবো। ধন্যবাদ।